আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2026 রয়েছো তাদের আগামী 28 তারিখে অর্থাৎ 28শে এপ্রিল তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম। তো ইংলিশ সেকেন্ড পেপার এক্সামের 1 থেকে 9 নং পর্যন্ত গ্রামার টপিক রয়েছে। এই গ্রামার টপিকে তুমি কি করে ভালো করতে পারো সেটার জন্য এই মুহূর্তে হাজির হওয়া। শর্টকাট টেকনিকগুলো এই ভিডিওতে তোমাকে বলে দেব, যাতে করে তুমি গ্রামারের 60 মার্কসই অ্যান্সার করে ফেলতে পারবে এবং 60 মার্কসের মধ্যে 60 মার্কস কিংবা অ্যাবাউট 60 মার্কস পেতে পারো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা যদি সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, প্রথমত যাচ্ছি আমরা 1 নং কোশ্চেনে। 1 নং কোশ্চেনে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে শব্দ নিয়ে তোমাকে গ্যাপ ফিলিং করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ডসের পরিবর্তন ঘটানো লাগতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, তোমাকে একটি শব্দ একবারের বেশি ব্যবহার করা লাগতে পারে। ওকে, তো এইখানে বক্সে যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা শূন্যস্থানে পূরণ করব। ওকে, তো এখানে তোমাকে একটা টেকনিক বলে দিই, সেটা হচ্ছে যদি গ্যাপের পরে মানে শূন্যস্থানের পরে তুমি দেখতে পাও যে আর্টিকেল আর প্রিপজিশন ছাড়া দুইটা শব্দ রয়েছে কমপক্ষে, তাহলে সেই ক্ষেত্রে ওই গ্যাপের মধ্যে এ অথবা এন বসে। তো আমরা বক্সে দেখতে পাচ্ছি যে এন রয়েছে। তো এখানে দেখো শূন্যস্থানের পরে দুইটা শব্দ আছে, একটি হচ্ছে ইন্টারন্যাশনাল আর একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এটি কিন্তু আর্টিকেল না, অথবা এটি প্রিপজিশনও না, যার কারণে এখানে এ অথবা এন বসবে। যেহেতু প্রথম শব্দটির মধ্যে ভাওয়েল রয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল, তো এই জন্য এই জায়গাটার মধ্যে কি বসবে? এন বসবে। তো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, এরপরে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, দেখতে হবে যে শূন্যস্থানের মধ্যে কোথায় কোথায় শূন্যস্থানের পরে নাউন রয়েছে, সেই জায়গাতে তুমি প্রিপজিশন বসায় দিবা। তো এখানে প্রিপজিশন এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রিপজিশন আছে, একটি হচ্ছে ফর আর একটি হচ্ছে ইন। তো এই দুইটা কোন জায়গায় বসবে? যেই জায়গার মধ্যে তুমি দেখবা যে শূন্যস্থানের পরে নাউন বা নাম রয়েছে। ওকে, ওকে, আমরা এখন দেখে নেব যে কোন কোন জায়গায় নাউন রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা ফর আর ইনটা বসায় দেব। ওকে, তো দেখো গ্যাপের পরে 8 নাম্বার যে গ্যাপটা রয়েছে, এখানে রয়েছে হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা, যেটি একটি নাউন। এরপরে এইচ এর পরে আই নং শূন্যস্থানে রয়েছে ইংলিশ, এটাও একটা নাউন। তো এই দুইটার মধ্যে অবশ্যই প্রিপজিশন বসবে। ঠিক আছে, তো এজন্য আমরা এখানে ফর হায়ার এডুকেশন এটা হতে পারে, ফর হায়ার এডুকেশন। আর তারপরটা ইন ইংলিশ, কোনো সাবজেক্ট বোঝালে তাদের আগে কি বসে? তার আগে ইন বসে। ঠিক আছে, এই যে বক্সে যে শব্দগুলো আছে, এই যে শূন্যস্থানে তুমি যে সিলেকশন করবা, তুমি প্রত্যেকটা বাজায় বাজায় দেখবা যে আসলে কোন শব্দটা এখানে ব্যবহার করলে এটা ভালো শোনা যায়। হ্যাঁ, যেমন এখানে যে গ্যাপটা আছে, এখানে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আমরা দিতাম ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা ভালো শোনা যায় না। আমরা যদি এখানে দিতাম ওয়াইট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা ভালো শোনা যায় না। আমরা যদি দিতাম এখানে ইনফরমেশন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ভালো শোনা যায় না। তার মানে বক্সের যে শব্দগুলা মানে একটু উচ্চারণ করলে যে শব্দটা ভালো শোনা যায়, তুমি ওই শব্দটা সিলেকশন হিসেবে দিয়ে দিবা। ঠিক আছে, যদি তুমি কম বুঝে থাকো। হ্যাঁ, এছাড়া আমি আরেকটা বিষয় তোমাকে বলবো যে অফের যে ব্যবহারটা, যখন দেখবা যে আর্টিকেল দিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে যদি তোমাকে গ্যাপ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে পরের যে শূন্যস্থান এখানে অবশ্যই অফ বসবে। আর এখানে যদি অফটা থাকে, এই অফের আগে যদি গ্যাপটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি বসে? দি বসে। ঠিক আছে, এরপরে একক বস্তুর আগে কি বসে? দি বসে। যেমন এখানে ওয়ার্ল্ড কি একটা একক বস্তু, কারণ ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী কয়টা হয়? পৃথিবী হচ্ছে মাত্র একটা। তো এরকম একটা যত বস্তু আছে তাদের আগে সবসময় দি বসে। ওয়ার্ল্ড বা আর্থ এই জাতীয় টাইপের আগে কি বসে?
দিবসে। আরেকটা বিষয় হচ্ছে তুমি মনে রাখবা যে এন্ডের আগে যেই টাইপের শব্দ হয় এন্ডের পরে কিন্তু একই টাইপের শব্দ হয়। এন্ডের পরে দেখো করসপন্ডেন্স আছে, এটা একটি নাউন। তো এন্ডের আগেও তাহলে কি হবে, নাউন বসাইতে হবে, ঠিক আছে। তো এখানে ডি নাম্বারটা কি হবে, ডি নাম্বারটা, তো ডি নাম্বার সংস্থার জন্য আমরা নাউন হিসেবে কমিউনিকেশন যে নাউনটা আছে এটাকে আমরা সিলেকশন করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা দিতে পারি কি কমিউনিকেশন, ঠিক আছে। যেহেতু করসপন্ডেন্স শব্দটা একটা নাউন, তাহলে এটার আগে এন্ড রয়েছে, তাহলে এর আগেও আমরা একটা নাউন বসাবো, কারণ এন্ডের পরে যেই টাইপের শব্দ হয় এন্ডের আগে একই টাইপের শব্দ হয়, অর্থাৎ নাউন বসাইতে হবে। তো এভাবে সহজেই তুমি কিন্তু এই গ্যাপ ফিলিংটা করে ফেলতে পারবা অনায়াসে। ওকে, অ্যান্সারগুলো যে লিখবা তুমি, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখবা, ঠিক আছে। তারপর শুধু জাস্ট উত্তরগুলো লেখা দিবা, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে প্রশ্নপত্র তুলতে হবে না, শুধুমাত্র উত্তরগুলো লিখে দিবা এবিসিডি দিয়ে। অর্থাৎ এ নাম্বার এন হয়েছে, বি নাম্বার ওয়াইডলি হয়েছে, সি নাম্বার ডি হয়েছে, তারপরে ডি নাম্বার কমিউনিকেশন হয়েছে, তারপর ই নাম্বার ইন্টারন্যাশনাল হয়েছে, এফ নাম্বার ডি হয়েছে, তারপর জি নাম্বার কমিউনিকেট হয়েছে, এইচ নাম্বার ফর হয়েছে, তারপরে আই নাম্বারে কি হয়েছে, ইন হয়েছে, তারপর যে নাম্বার ইনফরমেশন। শুধুমাত্র অ্যান্সারগুলো এভাবে লিখে দিলেই চলবে। এবার আমরা চলে যাব 2 নাম্বার কোশ্চেন, সেটি হচ্ছে সাবস্টিটিউশন টেবল। ওকে, তো এখানে 2 নাম্বার কোশ্চেনে বলা হয়ে থাকে মেক 5 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দি টেবল বিলো, ঠিক আছে। ওকে, তো এই যে এখানে 3টা কলাম রয়েছে, প্রত্যেকটা কলাম থেকে শব্দ নিতে হবে তোমাকে। সাধারণত প্রথম যে কলাম আছে এই কলামে থাকে সাবজেক্ট, দ্বিতীয় কলামে থাকে ভার্ব, আর তৃতীয় কলামে থাকে অবজেক্ট প্লাস বাকি অংশ, ঠিক আছে। তো এইখান থেকে এই যে প্রথমত তোমাকে আনএমপ্লয়মেন্ট যেটা আছে এটা দিয়ে একটা বাক্য তৈরি করবা, ইট দিয়ে একটা বাক্য তৈরি করবা, দেয়ার দিয়ে একটা বাক্য তৈরি করবা, এডুকেটেড ইউথ দা বাক্য তৈরি করবা, দে দিয়ে একটা বাক্য তৈরি করবা। এভাবে টোটালি এই সাবজেক্টগুলো তুমি সিরিয়ালি নিতে পারবা। এবার তোমাকে ভার্ব সিলেকশনের পালা। তো ভার্ব সিলেকশন কিভাবে করবা, যে মনে রাখবা যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। তোমার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার ভার্বটাও হবে কি সিঙ্গুলার, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বও হবে প্লুরাল। তো এখানে আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। কারণ আনএমপ্লয়মেন্টের সাথে এটা নাউন হওয়া সত্ত্বেও এটার সাথে এস যুক্ত করা নাই, তার মানে এটা কি সিঙ্গুলার। তো এটার সাথে সিঙ্গুলার ভার্ব যাবে, আর সিঙ্গুলার ভার্ব মানে কি, যে সমস্ত ভার্বের সাথে এস যুক্ত করা আছে, এস, ঠিক আছে। যেমন এখানে ইজ রয়েছে, এটার মধ্যে এস আছে, রিমেইনস এটার মধ্যে এস আছে, হ্যাঁ, উইকেন্ডস এটার মধ্যে এস আছে। তখন যেটার মধ্যে দেখবা যে এস যুক্ত করা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তারপর তোমার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে ভার্বটাও সিঙ্গুলার নিতে হবে। তো সাবজেক্ট আর ভার্বটা সিলেকশন করা খুবই সহজ। এখন জটিল বিষয় হচ্ছে এখানে পরবর্তী যে 3য় নাম্বার যে কলামটা আছে এখান থেকে শব্দ নেওয়া। তো এটাও তুমি খুব সহজে কিন্তু নিয়ে ফেলতে পারো। সেটা কিভাবে, যে প্রথমত সাবজেক্ট হইলো, তারপরে ভার্ব হইলো, তারপরে কি হয়, ও এমপিটিআর হয়। বাক্য তৈরি করতে গেলে এই 3টা বিষয় লাগে এখানে। প্রথমে সাবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে, তারপর লাগে ও এমপিটিআর। তুমি সাবজেক্ট আর ভার্ব তো এর আগে থেকে তুমি জানো যে সাবজেক্ট কোনটা হয়, ভার্ব কোনটা হয়, বাট এখানে ও এমপিটিআর এখানে একটা নতুন জিনিস জানলা। তো এটা আসলে মূলত কি, হ্যাঁ, এখানে ও দিয়ে বোঝাচ্ছে অবজেক্ট, তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা তাহলে অবজেক্টটা পেয়ে যাবা। এম দিয়ে বোঝাচ্ছে ম্যানার, তুমি যদি কিভাবে দিয়ে প্রশ্ন রাখো তাহলে ম্যানার বা পদ্ধতিটা পেয়ে যাবা। আর যদি তুমি এই যে এখানে পি দেখতে পাচ্ছ, পিতে বোঝাচ্ছে প্লেস, কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে, টিতে টাইম, কখন দিয়ে প্রশ্ন করতে হবে, আর আরে হচ্ছে রিজন, কেন দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে তুমি সহজেই কি, কাকে, কিভাবে, কোথায়, কখন, কেন এগুলো দিয়ে প্রশ্ন করলেই এই বক্সে যে শব্দগুলো আছে এগুলো তুমি মিলিয়ে ফেলতে পারবা, ঠিক আছে। তো দেখো সেটা কিভাবে সম্ভব। আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্টের সাথে আমরা ইজটা নিয়ে নিলাম, আনএমপ্লয়মেন্ট ইজ, আনএমপ্লয়মেন্ট ইজ মানে বেকারত্বটা কি, বেকারত্বটা হচ্ছে একটি অভিশাপ, এ কার্স। তো আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স। দেখো কি দিয়ে প্রশ্ন করছো, তুমি কিন্তু এই 3য় কলামের যে শব্দ সেটা পেয়ে গেছো। তারপর আছে কি ইট, ইটও কিন্তু সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এটার সাথেও আমাদের ভার্বটা যে যাবে সেটাও কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। তো ইট উইকেন্ডস এটার সাথে এর যুক্ত করা আছে, সিঙ্গুলার
সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, তাহলে ভার্বের সাথে এস যুক্ত যেটা আছে সেটা নিতে হবে। তাহলে ইট উইকেন্স, এটা দুর্বল করে। তাহলে এটা কি দুর্বল করে? দি বডি অ্যান্ড মাইন্ড অফ ইয়ং পপুলেশন, অর্থাৎ তরুণ প্রজন্ম যারা আছে তাদের দেহ এবং মনকে কি করে? দুর্বল করে। ঠিক আছে, এরপরে এসে দেয়ারের পরে সবসময় কি হয়? আর হয়। দেয়ার আর মোর পিপল ইন দি কান্ট্রি দ্যান জবস, মানে চাকরি থেকে লোকের সংখ্যা বেশি, চাকরি থেকে লোকজনের সংখ্যা বেশি। ঠিক আছে, এরপরে এই যে এডুকেটেড ইয়থ, এরপরে আমরা এটার সাথে কি নিতে পারি? এডুকেটেড ইয়থের সাথে কিন্তু এর যুক্ত করা নাই, তার মানে এই যেটা আমরা রিমেন্সটা নিতে পারি। এডুকেটেড ইয়থ রিমেন্স আইডল আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ, মানে শিক্ষিত যুবকেরা কি থাকে? অলস থাকে তাদের পড়াশোনা শেষ করার ফলে। ঠিক আছে, তাহলে এডুকেটেড ইয়থ রিমেন্স থাকে, কি থাকে? আইডল থাকে, অলস থাকে। তাহলে এটা কি দিয়ে প্রশ্ন করলা? উত্তরটা কিন্তু পেয়ে গেলা। এরপরে ফাইনালি আমরা আমাদের দিয়ে করতে হবে। দে বাকি রলার একটা, দে শুড নট ডিপেন্ড। যদি দেখো ডিপেন্ড শব্দটা আছে, তাহলে তুমি অন খুঁজবা যে অন কোথায় আছে। এই যে এটার মধ্যে অন আছে, তার মানে এটা তোমাকে সিলেকশন করতে হবে। তো এভাবে কিন্তু সহজেই তুমি কিন্তু টেবিলটা অনায়াসে করে ফেলতে পারো। ঠিক আছে, শুধুমাত্র অ্যান্সারগুলো এভাবে লিখে যাবা। যেমন এখানে অ্যান্সারগুলো লিখছে, প্রথমে আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স, ইট উইকেন্স দ্য বডি অ্যান্ড মাইন্ড অফ আওয়ার ইয়াং পপুলেশন, দেয়ার আর মোর পিপল ইন দ্য কান্ট্রি দ্যান জবস। তারপর রয়েছে এডুকেটেড ইয়থ রিমেন্স আইডল আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ। এখানে কিন্তু কোথাও আমি ABCD লিখি নাই। ঠিক আছে, ABCD টেবিলের মধ্যে কিন্তু কোথাও এরকম ABCD নাই, এজন্য তোমরা ABCD ব্যবহার করবা না। ঠিক আছে, যা শুধু নিচে নিচে বাক্যগুলো এভাবে লিখে যাওয়া, তারই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ফাইনালি শেষের আরেকটা আছে, সেটা হচ্ছে দে শুড নট ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট টু প্রোভাইড দ্যাম উইথ জবস। ওকে, এবার আমরা যাব 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? 3 নম্বরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো এখানে দেখো বলা হচ্ছে 3 নম্বরে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স, মানে বক্সের মধ্যে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে ভার্বস। ঠিক আছে, অর্থাৎ সবই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এই সবগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। তো এখানে পুল অর্থ হচ্ছে টানা, হ্যাভ অর্থ থাকা বা আছে, ফিল অর্থ অনুভূতি বা অনুভব করা, থ্রো মানে নিক্ষেপ করা, বিকাম মানে হওয়া, ক্যাচ মানে ধরা, সাপোর্ট মানে সমর্থন করা, সি মানে দেখা, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, লিভ মানে বাস করা। তো এইখানে এই বক্সের এই শব্দগুলো দিয়ে তোমাকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। শুধুমাত্র তুমি কি করবা? অ্যান্সারগুলো লিখে দিবা। ঠিক আছে, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, প্রথমে লিফট হয়েছে, তারপরে কি হবে সেটা লিখবা, তারপরে কি হবে সেটা লিখবা, ডি নাম্বারটা কি হবে সেটা লিখবা, তারপরে এভাবে ই, তারপরে এফ, তারপরে জি, তার জি এর পরে এইচ, তারপরে হচ্ছে আই, তারপরে জে, এরকম করে শুধু উত্তরগুলো লিখে দেবা। এখন এইটা আসলে কিভাবে অ্যান্সারটা করতে হয়, ঠিক ওই যে 1 নং শূন্যস্থানে যেরকম আমরা করেছি, তবে এই বিষয়টা যে এখানে শুধু ভার্বের ব্যবহার, মানে ভার্বটাকে তোমাকে সঠিক ওয়েতে ব্যবহার করতে হবে। তো এখানে দেখো ওয়ান্স আপন এ টাইম, অতীতের সময়ে যদি উল্লেখ থাকে, শুরুর দিকে খেয়াল করবা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ এ ফিশারম্যান হু ওয়াজ ওল্ড অ্যান্ড পুর। তো এই যে বিষয়টা দেখতে পাচ্ছ এখানে, এই যে পুর পর্যন্ত, এইখানে এটা বোঝাই যাচ্ছে এটা অতীতকালের কোনো একটা ঘটনা। তো অতীত যদি হয়ে থাকে তাহলে সবগুলো ভার্ব কি হয়ে যাবে? V2 হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে বা বক্সের মধ্যে, তোমাদের তো আর ব্র্যাকেটে থাকে না, তোমার থাকে বক্সে। তো এই বক্সে যে শব্দগুলো আছে, এই যে শব্দগুলো আছে, প্রত্যেকটা শব্দ তোমার V2 করতে হবে, মানে ভার্বের পাস্ট ফর্মে নিতে হবে। তো এই জন্য এখানে ওয়ান্স আপন এ টাইম দে আর লিফট, ওয়ান্স আপন এ টাইম দে আর লিফট। হ্যাঁ, এরপরে বাকি যতগুলো ভার্ব আছে সবগুলোই তুমি কি করবা? ভার্ব টু করবা, মানে যেহেতু প্রথমটা লিফট হয়েছে মানে পাস্ট ফর্মে হয়েছে, তাহলে বাকি যতগুলা ভার্ব আছে বক্সের মধ্যে সবগুলাই কি পাস্ট ফর্মে রাখবা। হ্যাঁ, আর যদি এটা অতীত না বোঝাইতো তাহলে সবগুলো প্রেজেন্ট ফর্মে রাখতা, কিংবা প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ করতা। ওকে, তো এইভাবে সহজেই তুমি এটা দেখবা যে এই বক্সের শব্দগুলো সিলেকশনটা করবা কিভাবে, যে কোন শব্দটা একটু ভালো শোনা যাইতেছে, তো সেই শব্দটা নিবা,
নেওয়ার পরে ওইটাকে যদি পাস্ট ফর্ম হয় তাহলে পাস্ট ফর্ম করে দেবা, আর প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ফর্ম করে দেবা। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে 4 নং কোশ্চেনে। সেটা হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন ইন দি ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ডিরেকশন আছে এই ডিরেকশন অনুযায়ী তোমাকে করতে হবে। ওকে, এখানে প্রথমত লেখা আছে কমপ্লেক্স, কমপ্লেক্স করতে হবে, ব্র্যাকেটে যেটা লেখা থাকবে সেটা। তো এখানে দেখো কমপ্লেক্স করার জন্য একটা বাক্য দেওয়া হয়েছে এখানে। তো এখানে বলা হচ্ছে যে স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দি এক্সামিনেশন। তো এটাকে কমপ্লেক্সে রূপান্তরিত করব। কমপ্লেক্স করার সময় তুমি মনে রাখবা যদি সেন্টেন্সের মধ্যে কোথাও কমার উল্লেখ না থাকে, মানে কোনো জায়গায় কমা নাই, ঠিক আছে, তাহলে তুমি জাস্ট কি করবা, যে সাবজেক্টটা দেওয়া আছে যে স্ট্র্যাটেজি, এটা একটা সাবজেক্ট, এইটার পরে হু অথবা হুইজ বসায় দিবা, মানে সাবজেক্টের পরে জাস্ট হু বা হুইজ বসায় দিবা, তারপরে বাকি যা আছে তাই একদম হুবহু লিখে দিবা, তোমার কি হয়ে যাবে, কমপ্লেক্সটা হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি ব্যক্তি বুঝায় তাহলে তুমি অবশ্যই হু ব্যবহার করবা, আর বস্তু বুঝাইলে অবশ্যই হুইচ ব্যবহার করবা। তো এখানে স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, তো এটা হচ্ছে একটা বস্তু, তাহলে এই জন্য এখানে হুইচ বসছে, এটার পরে হুইচ বসানো হয়েছে স্ট্র্যাটেজি হুইচ, এরপরে পোস্টে যা আছে একদম সেম টু সেম কপি করে বসায় দিলা, তাহলে তোমার কি হয়ে গেল, কমপ্লেক্সটা হয়ে গেল। অথবা এটা আমরা এভাবেও করতে পারি যে ইট ইজ স্ট্র্যাটেজি হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দি এক্সামিনেশন, এভাবে অ্যান্সারটা লিখলেও হবে। হয়তোবা অনেকে এইভাবে শিখছো, তার জন্য এইভাবে এটা আমি বলে দিলাম। এরপর দেখো যে স্টুডেন্ট শুড নট ইলাবোরেট এনি অ্যান্সার আননেসেসারিলি। ঠিক আছে, তো এখানে বলছে অ্যাফার্মেটিভ করার জন্য। অ্যাফার্মেটিভ মানে কি, যে এখানে নটটা রাখা যাবে না, নটটাকে তোমাকে তুলে দিতে হবে। তো এইটার জন্য তুমি কি করবা, যে স্টুডেন্ট শুড, ঠিক আছে, স্টুডেন্ট শুড, তারপরে এই যে অ্যাভয়েড টু কথাটা লেখা, ঠিক আছে, অ্যাভয়েড টু, অ্যাভয়েড টু লেখার পরে বাকি যে অংশটুকু আছে ইলাবোরেট এনি অ্যান্সার আননেসেসারিলি, জাস্ট ইলাবোরেট এনি অ্যান্সার আননেসেসারিলি বসাই দিলে হয়ে গেল। যখন দেখবে এরকম মডাল ভার্ব দিয়ে দেওয়া হয়েছে তখন জাস্ট কি করবা, যে মডাল ভার্বের পরে তুমি জাস্ট অ্যাভয়েড টু লিখবা, এরপরে নটের পরে যে শব্দ আছে যা যা আছে সেম টু সেম বসাই দিবা, তোমার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি আমরা সিম্পলে। হোয়েন এ স্টুডেন্ট গেটস দ্য কোশ্চেন পেপার হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি। যখন দেখবা যে প্রশ্নের মধ্যে কমা আছে, দেখো এই যে এখানে হোয়েন এ স্টুডেন্ট গেটস দ্য কোশ্চেন পেপার, এরপরে কি আছে, একটা কমা আছে। তো কমাটা থাকার কারণে তোমাকে মনে রাখতে হবে তাহলে এটা আইএনজি করতে হবে। কি করতে হবে, আইএনজি করতে হবে। কার সাথে আইএনজি হয়, আইএনজি হয় ভার্বের সাথে। তো আমরা যদি এখানে যে গেটের সাথে আইএনজিটা করে দিই, অর্থাৎ গেটিং দ্য কোশ্চেন পেপার, হ্যাঁ, তাহলে হয়ে গেল তোমার এই অংশটুকুর মধ্যে আইএনজি করে দিলা, তারপরে বাকি যা আছে তাই বসাবো, এই স্টুডেন্ট শুড রিড ইট অ্যাটেন্টিভলি। এখন কথা হচ্ছে এখানে হি আসিল, তো এখানে এই স্টুডেন্ট কোথায় পেলাম, এই যে এখানে যে এই স্টুডেন্ট আছে, এই হি যেই কথা এই স্টুডেন্ট একই কথা। ঠিক আছে, এই প্রোনাউনটার জায়গায় তোমাকে নাউনটা ব্যবহার করতে হবে, কিংবা এটা তুমি আফটার আইএনজি দেওয়া করতে পারো, আফটার গেটিং, শুধু আইএনজি করলেও হবে, আবার আফটার হোয়েন থাকলে আফটার প্লাস আইএনজিও হয়। ওকে, এরপরে আমরা ইনিটিয়ালি দ্য কোশ্চেন মে সিম ডিফিকাল্ট। তো এখানে যে মডেল ভার্ব আছে একটা মডেল ভার্ব, এই মডেল ভার্ব পর যদি তুমি নট বসায় দাও, যেহেতু নেগেটিভ করতে বলছে, তো নেগেটিভ মানে কি, অক্সিলারি ভার্বের পরে তোমাকে নট বসাইতে হবে এবং তারপরে তোমাকে বিপরীত করতে হবে। ঠিক আছে, তো এখানে যে ডিফিকাল্ট এটার বিপরীত কি, ইজি। তো এটা জাস্ট তুমি অক্সিলারি ভার্ব নেগেটিভ যখন করতে বলবে তখন অক্সিলারি ভার্বের পরে নট বসায় দিবা, এবং যেই শব্দটা থাকবে পরে তারপরে ওই শব্দটাকে তোমার কি করতে হবে, ওই শব্দটাকে তোমার বিপরীত করে দিতে হবে। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, আর ইজি মানে হচ্ছে সহজ, তাহলে কঠিনের বিপরীত কি, সহজ। এরপরে দেখো এ স্টুডেন্ট শুড ট্রাই অ্যান্সার অল দ্য কোশ্চেন টু ডু গুড ইন দি এক্সাম। তো এইখানে দেখো এই স্টুডেন্টটা শুরু হয়েছে, এইখানে কিন্তু কমা নাই, কিন্তু কমপ্লেক্স করতে বলছে। ঠিক আছে, যদি কমা না থাকে তাহলে সেক্ষেত্রে কি বলছি, যে সাবজেক্টের পরে শুধু হু বসায় দিবা বা হুইজ বসায় দেবা। তো এ স্টুডেন্ট হু শুড ট্রাই টু অ্যান্সার অল দ্য কোশ্চেন টু ডু গুড ইন দি এক্সাম। ওকে, এরপরে দেখো যে ইফ এ স্টুডেন্ট অ্যান্সার অল দ্য কোশ্চেন কারেক্টলি হি উইল গেট গুড মার্কস। তো এইখানে দেখো কমা আছে কিন্তু এবার, তাহলে এবার কি আইএনজি করতে হবে। তো অ্যান্সারের সাথে কি করতে হবে, অ্যান্সারিং, তো অ্যান্সারিং অল দ্য কোশ্চেন কারেক্টলি,
তারপরে এখানে কি আসলো, হি আসলো, এই হি মানে এই যে এ স্টুডেন্ট, তো এটা এখানে দিয়ে দিলাম এ স্টুডেন্ট উইল গেট গুড মার্কস। ঠিক আছে, এখানে হিটার পরিবর্তে আমরা কি ব্যবহার করবো, যেহেতু নাউন আছে আগে, তাহলে এ স্টুডেন্ট এটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে তোমার কি হয়ে গেল, সিম্পল। সিম্পল মানে আইএনজি, কখন আইএনজি, যখন দেখবা যে কমার উল্লেখ আছে তখন জাস্ট তুমি আইএনজি করবা, এটাই হচ্ছে তোমার কাজ। এরপরে আমরা যাচ্ছি পরবর্তীতে, এ স্টুডেন্ট শুড নট রাইট ইরি ইরিলিভেন্ট ইরিলিভেন্ট অ্যান্সার। তো এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, তো অ্যাফার্মেটিভ করতে হলে অবশ্যই নটটাকে উঠে দিতে হবে। আর এই যে এখানে ইরিলিভেন্ট ইরিলিভেন্ট, ঠিক আছে, এই শব্দটা যে আছে এটাকে বিপরীত করতে হবে। তো বিপরীত করার জন্য এখানে আই আরটা বাদ দাও, তাহলে এটা কি অ্যাফার্মেটিভ হয়ে গেল। তো স্টুডেন্ট শুড রাইট রেলিভেন্ট, ইরিলিভেন্টটা কি হবে, রেলিভেন্ট। ওকে, এই স্টুডেন্ট শুড রাইট রেলিভেন্ট অ্যান্সার্স। ওকে, এরপরে আমাদের বলছে যে অ্যাসার্টিভ করার জন্য হাউ ইরিটেটেড দ্য এক্সামিনার্স বিকাম টু সি সাচ ইরিলিভেন্ট অ্যান্সার্স। ঠিক আছে, এটাকে অ্যাসার্টিভ করতে বলছে। তো অ্যাসার্টিভের শুরুতে কি সাবজেক্ট হয়, এখানে সাবজেক্ট কোনটা, দি এক্সামিনার্স, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে, বিকাম। এরপর তুমি ভেরি বসাবা, ভেরি, তারপর বাকি যা আছে তাই বসায় দিলা, তাহলে তোমার কি হয়ে গেল, অ্যাসার্টিভ হয়ে গেল। ওকে, এরপরে আসি আমরা আই নম্বরে, দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো। তো এইটার মধ্যে দেখো কমা নাই, তো এটাকে কম্পাউন্ড করতে বলছে। কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা বাক্যের মাঝখানে তোমাকে অ্যান্ড বসাইতে হবে। ঠিক আছে, তো দি এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো, এখানে তো একটা বাক্য আছে, এই একটা বাক্যকে আমরা দুইটা বাক্য বানাবো। তো এখানে আমরা যদি দুইটা বাক্য বানাই তাহলে আমরা এটা লিখতে পারি, ইট ইজ দ্য এক্সামিনি, ইট ইজ দ্য এক্সামিনি অ্যান্ড, এরপরে অ্যান্ড হয়েছে, অ্যান্ড বসানোর পরে বাকি কি আছে, দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো, এটা হুবহু এই জায়গায় যা আছে একদম বসায় দিলাম। হ্যাঁ, তাহলে অর্থাৎ যে বাক্যটা থাকবে ওইটাকে দুইটা বাক্য বানাইতে হবে, মাঝখানে পড়বে কি, অ্যান্ড, কখনো অর হয় কখনো বাট হয়। এরপরে আমরা যাই পরবর্তীতে, বাই ফলোয়িং প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন, এটাকে নেগেটিভ করতে বলছে। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে বাই থাকলে মনে রাখবা উইদাউট হয়, এই যে বাইয়ের পরিবর্তে কি দিবা, উইদাউট বসায় দিবা। তো উইদাউট বসায় দিছি, আর এখানে ক্যানের পরে নট বসায় দিব, তাহলে এটা কি হয়ে যাবো, নেগেটিভ হয়ে যাবে। বাকি সব ঠিক থাকবে, শুধুমাত্র বাইয়ের জায়গায় লিখতে হবে উইদাউট, আর ক্যানের পরিবর্তে নট বসায় দেওয়া। এরপরও যদি তোমার চেঞ্জিং সেন্টেন্সেস ঝামেলা থাকে তাহলে চেঞ্জিং সেন্টেন্সের উপর আমার ভিডিও করা আছে, এই ভিডিওর মধ্যে দেখবা যে একটা প্লে লিস্ট রয়েছে। ঠিক আছে, বাংলা অ্যান্ড ইংলিশ কোর্স, ওই ভিডিওটা তুমি ওখান থেকে দেখে নিতে পারবা, চেঞ্জিং সেন্টেন্সের ভিডিওটা দেখে নিতে পারবা। এরপর আমরা অ্যান্সার লেখার নিয়মটা একটু দেখে নিই, যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 লিখবা, লেখার পরে শুধুমাত্র এবিসিডি দিয়ে উত্তরগুলো লিখে দিলে হবে, এভাবে প্রত্যেকটা উত্তর তুমি লিখে দিবা। ওকে, এবার আসি আমরা ট্যাগ কোশ্চেনে। 5 নং কোশ্চেন, ম্যাক ট্যাগ কোশ্চেন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। হ্যাঁ, তোমাদের যতগুলা টপিক আছে, ম্যাক্সিমাম টপিক, 2টা টপিক বাদে আর যত টপিক আছে সব টপিকই শুধু এ বি সি দিয়ে উত্তর লিখলেই হয়ে যায়। কিন্তু ট্যাগ কোশ্চেনে শুধু এ বি সি দিয়ে উত্তর লিখলে হবে না, ট্যাগ কোশ্চেনের প্রশ্নপত্র কিন্তু তুলতে হবে। প্রশ্নপত্রে যা আছে সবই তোলা লাগবে, তোমার প্রশ্নটা তুলতে হবে, তোমার প্রত্যেকটা প্রশ্ন তুমি এরকম করে তুলে নিবা। ঠিক আছে, এবিসিতে যে পোস্টে একদম যে যা যা আছে সব তোমাকে তুলে নিতে হবে। এখন দেখো, এই যে ট্যাগ কোশ্চেনের মধ্যে এই যে ফাঁকা যে জায়গা আছে, এই ফাঁকা জায়গা তোমাকে উত্তরটা লিখতে হবে, এই ফাঁকা জায়গাগুলোতে তোমার উত্তরটা বসাইতে হবে। ঠিক আছে, ফাঁকা জায়গাতে উত্তরগুলো বসাইতে হবে। তো এখানে দেখো যে প্রথমটা আছে নো বডি লাইকস এ লায়ার, নো বডি লাইকস এ লায়ার। তো এখানে নো বডি এটা একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, নো বডি লাইকস এ লায়ার, বাট এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি দেখো যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আছে অক্সিলারি ভার্ব নয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। তো এখানে আমরা যদি ডাজ ব্যবহার করব, কারণ লাইকস আছে, যদি লাইকস হয় তাহলে তার জন্য ডাজ হয়। আর ট্যাগ কোশ্চেন যদি নেগেটিভ থাকে তাহলে উত্তরটা হয় অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ থাকলে হয় নেগেটিভ। তো এই যে নেগেটিভ আছে, যে নো বডি আছে, তার মানে নেগেটিভ। তো এই জন্য মূল ভার্বের সাথে এস থাকার কারণে আমরা ডাজ নিয়েছি, মূল ভার্বের সাথে এস থাকার কারণে। এরপরে যেহেতু নেগেটিভ আমরা নটটা ব্যবহার করবো না ডাজের পরে, নো বডির পরিবর্তে লেখা যায় কি এনিবডি। তো ডাজ এনিবডি এটা উত্তর হতে পারে, অথবা ডু দে এটা উত্তর হতে পারে।
এরপরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দোজ হু আর লায়ার্স ক্যান নট বি ট্রাস্টেড বাই আদার্স। তো এখানে যে অক্সিলারি ভার্ব আছে একটা হচ্ছে ক্যান, তো আমরা এই ক্যানটাকে নিয়ে নিলাম, নটটা যেহেতু আছে উঠায় দিতে হবে। আর এখানে যে বলতেছে লায়ার্স মানে অনেকগুলো মিথ্যাবাদী। হ্যাঁ, সাবজেক্টের সাথে যদি এস বা ইয়ে যুক্ত হয়, অর্থাৎ সাবজেক্টে যদি প্লুরাল হয় তার পরিবর্তে হয় কি দে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। ঠিক আছে, এটার অ্যান্সারটা কি? এখানে হ্যাজ আছে, তো হ্যাজটাও অক্সিলারি আমরা নিয়ে নিব। এরপরে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এজন্য এখানে নেগেটিভটা বসাইতে হবে। আর এ লায়ার, লায়ার একজন মেয়েও হতে পারে একজন ছেলেও হতে পারে, ছেলে বা মেয়ে বুঝাইলে আমরা হি ব্যবহার করব। তারপর আছে মোর ওভার টেলিং লাইস ইজ অ্যান আনফরগিভেবল আনফরগিভেবল সিন। ঠিক আছে, তো এইখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ইজ, তো আমরা ইজটাকে দিয়ে নিব ইজ। তারপর আমাদের যেহেতু এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ আমরা সংক্ষিপ্ত নট ব্যবহার করব। আর এখানে টেলিং লাইস আইএনজি, সাবজেক্টের সাথে যদি আইএনজি থাকে তার পরিবর্তে তোমাকে লিখতে হবে ইট। ওকে। আর লেটের পরে আজ থাকলে তো এটা একদমই সহজ একটা বিষয়, এটার পরে যা শ্যাল উই বসাই দিব। ওকে, এরপরে আমরা চলে যাব 6 নং কোশ্চেনে। 6 নং কোশ্চেন কি আছে যে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থিসিস। প্যারেন্থিসিস মানে হচ্ছে ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই শব্দগুলোর সাফিক্স প্রিফিক্স তোমাকে করতে হবে। এই শব্দগুলোর কি করতে হবে? সাফিক্স প্রিফিক্স করতে হবে, সাফিক্স প্রিফিক্স করতে হবে। এই প্রত্যেকটা শব্দ এখানে টোটালি 5টা থাকবে। তো এইখানে যে উত্তরটা তুমি কিভাবে লিখবা, যা শুধুমাত্র এ দিয়া বি দিয়া এরকম ই পর্যন্ত এ বি সি ডি ই এরকম করে উত্তর লিখে দিবা, কোনো প্রশ্ন তুলতে হবে না, শুধুমাত্র উত্তরগুলো লিখে দিলে চলবে। ঠিক আছে, এখন এই যে এই উত্তরগুলা জাস্ট একটা টেকনিক তোমাদেরকে বলে দিই, এই একটা টেকনিকে তুমি উত্তরটা করতে পারবা। সাফিক্স মানে হচ্ছে কি পরে শব্দ যোগ করা, আর প্রিফিক্স প্রি মানে হচ্ছে আগে, তার মানে আগে শব্দ যোগ করা। তাহলে ব্র্যাকেটের পরে শব্দ যোগ করবা অথবা আগে শব্দ যোগ করবা। এখন কখন পরে শব্দ যোগ করবা কখন আগে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ শব্দ না পাও তাহলে সেইটার জন্য তোমাকে পরে শব্দ যোগ করতে হবে। অর্থাৎ এখানে যে ফ্রি রয়েছে, হ্যাঁ, এই ফ্রিটা কি হয়ে যাবে? ফ্রিডম হয়ে যাবে, কারণ কোনো নেগেটিভ শব্দ নাই, মানে নট নাই বা নো নাই, এই জাতীয় কোনো শব্দ নাই, নেগেটিভ কোনো শব্দ নাই। নেগেটিভ শব্দ না থাকলে সেটাকে সাফিক্স করতে হবে। অর্থাৎ ফ্রি থেকে কি হবে? ফ্রিডম। ওয়ার থেকে কি হবে? ওয়ার ইয়োর। ঠিক আছে, ওয়ার থেকে ওয়ার ইয়োর। তারপরে ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্সটা কি হবে? ডিপেন্ডেন্স থেকে হবে ইনডিপেন্ডেন্স। নেগেটিভ শব্দ যখন পাবা তখন হবে প্রিফিক্স, আর সাফিক্স হবে যখন পজিটিভ থাকবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ যখন থাকবে তখন হবে সাফিক্স, মানে পরে শব্দ যোগ করতে হবে। আর নেগেটিভ শব্দ হবে যখন এটা মধ্যে তুমি নেগেটিভ শব্দ পাবা। প্রিফিক্স হবে তখন যখন তুমি এটার মধ্যে কি পাবা? নেগেটিভ শব্দ পাবা। তো এখানে এইটার মধ্যে খেয়াল করো, এইখানে কিন্তু কোনো প্রকার কোনো নেগেটিভ শব্দ নাই, তাছাড়াও কিন্তু এটা এটা কি প্রিফিক্স হয়েছে, কারণ দি ইনডিপেন্ডেন্সলি এটা স্বয়ংসম্পূর্ণ না, মানে পরে শব্দ যদি যোগ করো তাহলে স্বয়ংসম্পূর্ণ হয় না। কিন্তু ডিপেন্ডেন্স থাকার কারণে আগে শব্দ করি ডিপেন্ডেন্স ইনডিপেন্ডেন্স এটা হয়। ঠিক আছে, তো এই জন্য এটা অ্যাফার্মেটিভ বাক্য হওয়া সত্ত্বেও এটা কি হয়েছে? যেহেতু সাফিক্সটা স্বয়ংসম্পূর্ণ না, এই জন্য তোমাকে এটা কি করতে হবে? প্রিফিক্সই করতে হবে। এরপরে যে ডিআর আছে এটাকে সাফিক্স করতে হবে যেহেতু কোনো নেগেটিভ শব্দ নাই। তারপর এখানে উইলিং থেকে এখানে কি হয়েছে? উইলিংলি, অর্থাৎ এল ওয়াই যোগ করতে হয়েছে। কোনো সেন্টেন্সের মধ্যে দেখো যে ভার্বের পরে শূন্যস্থানটা চলে গেছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে এল ওয়াই বসাই দেবা। তো এভাবে সহজে তুমি সাফিক্স প্রিফিক্স অ্যান্সার করে ফেলতে পারবা। এবার আসি পরবর্তীতে 7 নং কোশ্চেনে, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি কিভাবে অ্যান্সার করবা? তো দেখো এখানে ট্রুথফুলনেস রেফার্স এই শব্দটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় কি? টু, রেফার্স টু। হ্যাঁ, রেফার্স টু মানে বলতে বোঝায়, রেফার্স টু মানে বলতে বোঝায়। তো রেফার্স এই শব্দটার পরে প্রিপোজিশন বসবে টু। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই রেফার্সের পরে আর অন্য কোনো প্রিপোজিশন বসানো যাবে না, এটার পরে টু হয়, এই টুটাই তোমাকে বসাইতে হবে। ঠিক আছে, কোনো সেন্টেন্সের মধ্যে তুমি যদি দেখো যে দি উল্লেখ আছে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখো যে দি উল্লেখ আছে, তাহলে ওইখানে প্রিপোজিশন অবশ্যই অফ বসবে।
ঠিক আছে, যদি দেখো যে দি উল্লেখ আছে তাহলে ওই জায়গায় প্রিপজিশন হিসেবে অবশ্যই তুমি অফ বসায় দিবা। ঠিক আছে, অফ বসায় দিবা। এরপরে দেখো পরেরটার মধ্যে দি আছে তাহলে তুমি কি বসায় দিবা, অফ বসায় দিবা। আর এই যে ডিপেন্ডস, ডিপেন্ডের পরে কি হয়, অন হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তারপরে সোসাইটি, সোসাইটি এখানে আসলে তুমি যদি দি আছে যেহেতু অফ দি সোসাইটি অথবা ইন দি সোসাইটি বসাও তাও হবে। অফ বসালেও এখানে উত্তরটা হবে, ইন বসালে উত্তরটা হবে। কেন? কারণ এই পজিশন, এটা আসলে এই পজিশন দিয়ে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নাই। তো এখানে সিস্টেমটা কি, যেহেতু দিয়ে আছে তুমি অফ বসালেও হবে, এখানে ইন বসালেও হবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7 লেখা তুমি জাস্ট উত্তরগুলো জাস্ট লিখে দিবা, জাস্ট শুধু তুমি উত্তর যেগুলা সেইগুলো লিখে দিবা। এক্ষেত্রে তোমাকে কোনো প্রশ্ন তুলতে হবে না, শুধুমাত্র যে উত্তরগুলা হয় এইটা তুমি লিখে দিবা, তাইলে হয়ে যাবে। এবার আমরা আসি 8 নং কোশ্চেনে, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। ঠিক আছে, কানেক্টরস বসাইতে হবে। তো এখানে কানেক্টরসটা অ্যান্সার করার জন্য শুধুমাত্র অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 8 লেখা শুধু জাস্ট উত্তরগুলো লিখে দিবা। প্রথমে বাট হয়েছে, তারপরে অ্যান্ড হয়েছে, তারপরে কি হয়েছে, ইফ হয়েছে, তারপরে সো হয়েছে, হ্যাঁ, তারপরে কি হয়েছে, দ্যাট হয়েছে। তো এগুলা আসলে বসানোর জন্য তোমাকে একটা শর্টকাট বিষয় আমি বলে দেই, তাহলে তুমি এটা সহজে বসে আসতে পারবা। সেটা হচ্ছে ডি আর ই নং শূন্যস্থান। ডি আর ই নং শূন্যস্থান শুরুতেই থাকলে সো বসে। এখানে দেখো ডি নং শূন্যস্থানে কি আছে, তাহলে এই যে ডি নং যে শূন্যস্থান এটা শুরুতেই শূন্যস্থান আছে, ই নঙ্গে কিন্তু শুরুতে নাই। ঠিক আছে, ই নঙ্গে শুরুতে নাই, কারণ এই যে বাট ইট ইজ এ ম্যাটার অফ জয় এখান থেকে এটা শুরু হয়েছে। এখানে শূন্যস্থান যদি শুরুতে থাকতো তাহলে সো বসতো, যেহেতু ডি নঙ্গে আছে সেটা, তাহলে এই জায়গার জন্য আমাদের কি বসাইতে হবে, ডি নঙ্গে সোটাকে বসাইতে হবে। ডি নঙ্গে কি বসছে, সো বসছে, ডি নঙ্গে সো বসছে। এবার দেখো পরবর্তীতে বিষয় আছে যে অন্য ক্ষেত্রে মানে ডি আর ই ছাড়া যদি অন্য ক্ষেত্রে শুরুতে গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে ইফ, হোয়েন, অ্যাজ, সিন্স, মোরওভার, তারপরে দো, অল দো, হ্যাঁ, এগুলা বসে। মাঝখানে গ্যাপ থাকলে সাধারণত অ্যান্ড, অর, বাট, দ্যাট, বিকজ, টিল, আনটিল বসে। আর একই বাক্যে দুটি গ্যাপ থাকলে নট অনলি বাট অলসো বসে কিংবা বোথ অ্যান্ড বসে। অর্থাৎ দুইটা যেতে শূন্যস্থানে একটা বাক্যের মধ্যে প্রথম শূন্যস্থানে লিখবা নট অনলি আর পরের শূন্যস্থানে লিখবা বাট অলসো, কিংবা প্রথম শূন্যস্থানে লিখবা বোথ, পরেরটায় লিখবা অ্যান্ড। তো এভাবে কিন্তু সহজেই তুমি এই কানেক্টরস টপিকটা অনায়াসে তুমি অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, তো দেখো এই জায়গায় এই বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তারপর আছে ইট হ্যাজ লার্জ পপুলেশন। তাহলে শূন্যস্থানটা কোথায় পড়লো, মাঝখানে পড়লো। মাঝখানে পড়লে কি অ্যান্ড অর বাট হয়, হ্যাঁ। তো এখানে যদি বিপরীত ধর্মীয় অর্থ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাট বসাইতে হবে, বাংলাদেশ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। তারপর আছে এ গ্রেট নাম্বার অফ পিপল আর পুওর। দেখো এই যে পুওর রয়েছে, আবার রয়েছে ইলিটারেট রয়েছে, হ্যাঁ। সমজাতীয় শব্দ থাকলে দুইটার মাঝখানে কি বসে, অ্যান্ড বসে। আর এই যে সি নাম্বারটা শুরুতে গ্যাপ থাকার কারণে এখানে তাহলে কি বসাইতে হবে, ইফ। এখানে কি হবে, ইফ। ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন। অর্থাৎ ডি বা ই নং ছাড়া যদি শুরুতে গ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই কারেক্টরগুলো বসাইতে হবে, অর্থাৎ ইফ, হোয়েন, অ্যাজ, সিন্স, মোরওভার, দো, অল দো, এইগুলো বসাইতে হবে। ঠিক আছে, ওকে। আর শেষের দিকে খেয়াল করবা ডি নাম্বার অথবা ই নাম্বার যদি শুরুতে গ্যাপ থাকে তোমাকে কি বসাইতে হবে, সো বসাইতে হবে। আর এই যে এই টাইপের কথা যদি থাকে যে ইট ইজ এ ম্যাটার অফ জয়, হ্যাঁ, আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। তো এইটা মাঝখানে পড়ছে, মাঝখানে পড়লে কি হয়, দ্যাটও হয়। তো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ সরো কথাটা যদি থাকে অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। আমরা চলে যাচ্ছি আজকের টপিকের মানে আজকে গ্রামার যে আলোচনা, এই আলোচনার শেষ টপিকে অর্থাৎ 9 নং কোশ্চেনে। 9 নং কোশ্চেনে কি আছে, ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দি ফলোয়িং টেক্সট। অর্থাৎ এই যে টেক্সটের মধ্যে তোমাকে বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে, আর পাংচুয়েশন মার্কস অর্থাৎ ফুল স্টপ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, কমা, এইগুলো তোমাকে ব্যবহার করতে হবে, আশ্চর্যবোধক চিহ্ন এগুলো ব্যবহার করতে হবে। তো এখানে সবসময় মনে রাখবা যে প্রথম যে বাক্যটা, এই বাক্যটার সবসময় কি বড় হাতের হয়,
তো এখানে এই জন্য এই যে হোয়াইয়ের ডব্লিউটা কোন হাতে রয়েছে, বড় হাতে রয়েছে। ঠিক আছে, দেখো তুমি যে পর্যন্ত সেইট আর সাবজেক্ট না পাবা সেই পর্যন্ত কোনো চিহ্ন বসবে না। ঠিক আছে, অর্থাৎ হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল এই পর্যন্ত খেয়াল করে দেখো, সেইট পাইছি, তাহলে সেইটের আগে আমরা চিহ্ন বসাই দেব। আর প্রথম যে বাক্য সেটার মধ্যে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসে। তো এই যে বরিশাল এই পর্যন্ত এটা কি প্রশ্নবোধক চিহ্ন বসছে। তো বরিশালের এটা ছোট হাতের আছে বিটা, কারণ কোনো স্থানের নাম হলে এটা কি বড় হাতের হয়, তো এই জন্য এখানে বিটা বড় হাতের হয়েছে। তো প্রশ্নবোধক চিহ্ন বসলো, এরপরে সেইড ফাদার, এরপরে ফুল স্টপ বসায় দিছো। এরপরে কি আছে আই বড় হাতের হয় যদি আমি বুঝায়, তাহলে আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস। তো এই পর্যন্ত এই বাক্যটা শেষ হয়েছে। তো এই জন্য আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, এখানে ফুল স্টপ দিয়ে দিবা। এরপরে পরবর্তী বাক্যটা কি ডোন্ট। ঠিক আছে, ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে শুরু কি বড় হাতে রাখবা, ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, ফুল স্টপ হয়েছে। এখন যেই জায়গায় প্রশ্নবোধক বসছে, যেই জায়গায় আশ্চর্যবোধক বসছে, আবার যে জায়গায় ফুল স্টপ বসছে, ওই জায়গাগুলোতে তুমি ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করবা, উভয় পাশে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করবা। ঠিক আছে, ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করতে হবে। ফুল স্টপ বসলে, তারপরে প্রশ্নবোধক বসলে, আর আশ্চর্যবোধক বসলে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দিবা। তো এভাবেই কিন্তু সহজেই তুমি তোমার এক্সামে ইংলিশ গ্রামার এই টপিকটাতে কিন্তু ভালো করতে পারবা ইনশাল্লাহ। তো আজকে স্বল্প পরিসরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে এই টপিকগুলো অ্যান্সার করবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে। ইনশাল্লাহ আমি তোমাদের চেষ্টা করবো ট্যাগ কোশ্চেন নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার জন্য, আর প্রিপোজিশন নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, তো সেই পথে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।